হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো বাংলাদেশে আজ কি হয়েছে সবাই জানেন। এক্সটেন্সিভলি মিডিয়া কাভারেজও হয়েছে। শেখ হাসিনা ফাইনালি রিজাইন করেছেন এবং তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন। এবার তার কোথায় তার গতিপথ সম্পর্কে বিভিন্ন রকম কনফ্লিক্টিং নিউজ উঠে আসছে। কেউ বলছে তিনি দিল্লিতে এসেছেন, কেউ বলছে তিনি লন্ডনে চলে গেছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি ভেবেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক দুটো অ্যাসপেক্টই কাভার করব। ফিউচারে কি হতে চলেছে, বাংলাদেশের ভবিষ্যৎ কি। তারপরে আমি দেখলাম যে ভিডিওটা অত্যন্ত বড় হয়ে যাবে। তো আমি সম্ভবত কালকে একটা ভিডিও আনবো যেখানে আমি বাংলাদেশের পাওয়ার ডায়নামিক্সটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি আফটার এই আওয়ামী লীগের সরকার পড়ে যাওয়ার পরে এবং শেখ হাসিনার চলে যাওয়ার পরে। আজকের ভিডিওটাতে আমি আলোচনা করব বাংলাদেশের সামাজিক দিক, কারণ আমরা কিন্তু ইতিমধ্যেই অনেক খবর পেয়েছি যেখানে বাংলাদেশের যারা সংখ্যালঘু মানুষ, ধর্মীয়ভাবে সংখ্যালঘু মানুষ, তাদের উপরে কিন্তু বিভিন্ন রকমভাবে আক্রমণ উঠে এসছে। এবং এইগুলোর সাথে আরও একটা বিষয় আমার ব্যক্তিগতভাবে আলোচনা করার আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ন্যারেটিভকে নিয়ে। তো আলোচনাটা শুরু করছি। দেখুন, প্রথমে আমি এই সোশ্যাল মিডিয়া ন্যারেটিভের বিষয়টাই আসবো। আমরা 2024 সালের যে পৃথিবীতে বাস করি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, খুব ভালো করে শুনুন, সত্যি বলে কিচ্ছু হয় না। সত্যি জিনিসটা হচ্ছে এখন বেসিক্যালি একটা ফ্যাব্রিকেশন। আমরা এআই প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করি, টেক্সট থেকে ভিডিও জেনারেট করি। এখন সত্যিটাও তাই। সত্যিটা হচ্ছে আপনি এআই প্রম্পট দিয়ে কি জেনারেট করতে পারছেন। এই যে আপনারা কোনোদিন ভেবেছেন এই যে পৃথিবীতে তো এত কনফ্লিক্ট হয়, তার মধ্যে খুব খাপছাড়া কিছু কনফ্লিক্টই আপনি যখন সোশ্যাল মিডিয়া খোলেন, যখন টুইটার খোলেন, যখন ফেসবুক খোলেন, সেগুলো কেন সামনে আসে? আজকে সুদানে কি হচ্ছে আপনারা জানেন? গুগল করে দেখবেন সুদানে কি হচ্ছে, সেটা আপনি কটা পোস্ট দেখতে পান। কিন্তু গাজায় কি হচ্ছে সেই পোস্ট আপনারা দেখতে পান। আর্মেনিয়াতে কি হচ্ছে সেটা কিন্তু দেখতে পান না। বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশের স্টুডেন্ট প্রোটেস্টের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আপনি সোশ্যাল মিডিয়া যতবার খুলেছেন আপনার নিউজ ফিডে কিন্তু এসেছে। একটা আবু সাইদের দুহাত ছড়ানো ছবি আপনি বিগত 1-1.5 মাসে অন্তত 1 কোটি বার দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। এর পেছনের অঙ্কগুলো বুঝুন। এর পেছনে চ্যাটবট এবং এআই দিয়ে যে অঙ্কটা করা হচ্ছে সেটা বুঝুন। সিনেমায় যেরকম আপনার সিনেমা বুঝতে গেলে সিনেমার পেছনে সিনেমা কিভাবে তৈরি হচ্ছে সেটা বুঝতে হবে, ঠিক এরকমই এই যে সোশ্যাল মিডিয়াতে যে আউটরেজগুলো হয় সেগুলোর পিছনে ন্যারেটিভটা তৈরি করার অঙ্কগুলো বুঝতে হবে। এবং এটা না বুঝে, এবং ইন্ডিয়ার মানুষ এত বেশি গালিবেল, বিশেষ করে বাংলা ওয়েস্ট বেঙ্গলের মানুষ এত বোকার, এত গালিবেল, কিছু ইমেজ দেখে এবং কিছু কি বলবো পার্শিয়াল ইনফরমেশন পেয়ে একেবারে আবেগে ভেসে গেল, পুরো কনটেক্সটটাই বুঝলো না স্টুডেন্ট প্রটেস্টের। এবার আমি কিন্তু স্টুডেন্ট প্রটেস্টকে ছোট করছি না, এবং যারা স্টুডেন্ট প্রটেস্টে মারা গেছেন আমি তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, এটা কিন্তু স্টুডেন্ট প্রটেস্ট, এই যে কোটা হাঁটানোর বিষয়টা, সেটা কিন্তু জাস্ট একটা ঢাল, জাস্ট একটা বাইরের আবরণ। এটার পেছনে আসল অঙ্ক কিন্তু বরাবরই ছিল এই যে আওয়ামী লীগের গভর্নমেন্ট, এই যে শেখ হাসিনার গভর্নমেন্ট, সেটার পতন ঘটানো, সেটাকে করে দেওয়া, সেটাকে পাওয়ার থেকে সরিয়ে দেওয়া, শেখ হাসিনাকে পাওয়ার থেকে সরিয়ে দেওয়া। এটা কিন্তু বরাবর ছিল। স্টুডেন্ট প্রোটেস্টের যে ছিল ওটা জাস্ট বাইরের একটা লেয়ার। এবার আমি একবারও বলছি না যে প্রত্যেকটা মানুষই তাদের ব্যক্তিগত এজেন্ডা ছিল। হয়তো অনেক মানুষ জেনুইনলি শুধুমাত্র এই ছাত্রদের অ্যাঙ্গেল থেকে, এই কোটা হাঁটানোর অ্যাঙ্গেল থেকে, মেধাভিত্তিক সিলেকশনের অ্যাঙ্গেল থেকেই পার্টিসিপেট করেছিলেন। আমি বহু মানুষের সাথে কথা বলেছি, একটা সেকশন ডেফিনেটলি আছে এবং তাদের প্রতি আমি সম্পূর্ণভাবে শ্রদ্ধাশীল। আরও একটা গ্রুপও ছিল, এই গ্রুপটা যেরকম আছে যারা জেনুইন, সেরকম আরও একটা বড় সড়ো গ্রুপও ছিল যাদের কিন্তু স্টুডেন্ট কোটার আড়ালে তাদের যে রাজনৈতিক বা তাদের যে ধর্মীয় এজেন্ডাগুলো ছিল সেটাই কিন্তু চরিতার্থ করা তাদের উদ্দেশ্য ছিল। দুটো অর্গানাইজেশনের নাম তো উঠেই আসছে, একটা বাংলাদেশের সব থেকে বড় অপোজিশন পার্টি এবং একটা ধর্মীয় অর্গানাইজেশন। দুটোর নাম আপনারা কোন দুটো বুঝতেই পারছেন। তো এটা কিন্তু এটার পেছনে আপনি যেটা দেখছেন, যেটা বললাম, কোনো কিছুই বিশ্বাস করবেন না। একটা গান আছে না অনুপম রায়ের, আসলে সত্যি বলে সত্যিই কিছু নেই, এখন তাই। এখন পুরো সত্যি হচ্ছে জেনারেটেড সত্যি।
আপনি প্রম্পট দিয়ে, চ্যাটবট দিয়ে কি ন্যারেটিভ জেনারেট করতে পারছেন। তো পুরো জিনিসটা না বুঝে, পুরো কনটেক্সটটা না বুঝে এবং পিছনের গল্প না জেনে আবেগে ভেসে যাবেন না। এই গেল আমার প্রথম কথা। সেকেন্ড কথা আমি আসবো, সেটা হচ্ছে বাংলাদেশের সমাজ। এবার আমি জানি আওয়ামী লীগ আমরা জানি আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের পার্টি ছিল, যিনি বাংলাদেশের মানে ফাউন্ডিং ফাদার ছিলেন বলা যায়। আজকে তার মূর্তিও ভেঙে দিল, তো মোটামুটি বলাই যায় যে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানের যে বাংলাদেশের স্বপ্ন ছিল, সে তো বহু বছর আগে ভোগে তো গেছেই, আজকে অফিসিয়ালি শেষ হয়ে গেল। এবার বিষয়টা দাঁড়াচ্ছে, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য যেসব ছোট পার্সেন্টেজে খ্রিস্টিয়ান, বুদ্ধিস্ট, জৈন এই মানুষগুলো আছেন, এদের ভবিষ্যৎটা কোথায়? কারণ আমরা কিন্তু অলরেডি আক্রমণের খবর পাওয়া শুরু করে দিয়েছি। বহু জায়গায় যে ধর্মীয় স্থানগুলো আছে সেখানে আক্রমণ করা হয়েছে, বহু জায়গায় বিভিন্ন বাড়িতে যারা সংখ্যালঘু মানুষ তাদের বাড়িতে আক্রমণ হয়েছে। এই খবরগুলো কিন্তু টুকরো টাকরা সোশ্যাল মিডিয়াতে আসা শুরু হয়ে গেছে, খুললেই আপনারা দেখতে পাবেন। তো এই সামাজিক ভবিষ্যৎটা কি? দেখুন, বাংলাদেশে আনফর্চুনেটলি এগুলো কোনোটাই নতুন নয়। বাংলাদেশ, যেটা বললাম যে বাংলাদেশ 1971 সালে শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বপ্নটা দেখেছিলেন, বা মুক্তিযুদ্ধের সময় যে বাংলাদেশের স্বপ্নটা দেখা হয়েছিল, সেটা 1971, 1975 আস্তে আস্তেই শেষ। শেখ মুজিবুর রহমানের অ্যাসাসিনেশন ঘটছে, তার সাথে সাথেই শেষ। এবং তারপরেও বহুবার কিন্তু আমরা এই একটা র্যাডিকালাইজেশনের ইমেজ উঠে আসতে দেখেছি, যেখানে বিভিন্ন সময় যেসব মানে সংখ্যালঘু যে ধর্মীয় স্থানগুলো আছে, সেটা মন্দির হতে পারে, সেটা চার্চ হতে পারে, সেটা বুদ্ধিস্ট মনেস্ট্রি হতে পারে, সেখানে কিন্তু বারবার আক্রমণের খবর এসেছে, বহুবার। এগুলো নতুন কোনোটাই নয়। এবং একটা রিসার্চও আছে যেখানে বলা হচ্ছে যে যেভাবে বাংলাদেশের জনবিন্যাস হচ্ছে, যেভাবে ডেমোগ্রাফিকটা চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু 2050 সালে গিয়ে বাংলাদেশ পুরোপুরিভাবে 100% একটাই রিলিজিয়ান থাকবে। এবং এটা কিন্তু কোনো উড়ো খবর না, বা বাইরে থেকে কিছু একটা কেউ মন্তব্য করে দিল, তাও না। বাংলাদেশেরই গ্রুপ অফ রিসার্চার্স এটা বলেছেন যে যেভাবে বাংলাদেশে মাইনরিটিদের সংখ্যা কমছে, তাতে 2050 আস্তে আস্তে একটাই রিলিজিয়ান থাকবে। এবার এই রিসার্চটা করা হয়েছিল 2020 সালে। তারা বলেছিল সামনের 30 বছর, মানে 2050-এর টাইম ফ্রেমটা তারা দিয়েছিল। এই পরিস্থিতি কি হলো? পরিস্থিতি অলরেডি খুব খারাপই ছিল, মানে ভালো ছিল না, মানে ভীষণই খারাপ ছিল, আরও খারাপ হয়ে গেল। এবং এই যে টাইম ফ্রেমটা ছিল যেখানে মাইনরিটিদের পার্সেন্টেজটা পুরো এক্স্যাক্ট 0-তে এসে দাঁড়াবে, সেটা হয়তো আরেকটু এগিয়ে এলো, সেটা হয়তো 2050-এর জায়গায় 2045-এ হয়ে যাবে, 2040-এ হয়ে যাবে। তো এটা কিন্তু মানে সত্যি কথা বলতে জাস্ট একটা সিচুয়েশন যেটা অলরেডি ভীষণ খারাপ ছিল, আবারও আমরা সবাই জানি সব কিছুই, সেটা জাস্ট এক্সিলারেটেড হয়ে গেল, আর কিচ্ছু না। সেটাকে আপনি ডেমোগ্রাফিক চেঞ্জের দিক দিয়েও দেখতে পারেন, সেটাকে আপনি যে অ্যাঙ্গেল দিয়েই দেখুন, একটা অলরেডি ভীষণ খারাপ পরিস্থিতি আরেকটু পেস ধরে নিল, আরেকটু, যেটা বললাম, যেটা যদি 2050 ডেড লাইন থেকে থাকে, সেটা এগিয়ে 2045 বা 2040-এই হয়ে যাবে। কোনো দেশের এবং কোনো সমাজের মাইনরিটি বিষয়টা না খুব ইম্পর্টেন্ট একটা সমাজ গঠনের একটা পার্ট। আপনি ভারতবর্ষে দেখুন, শিখ মানুষদের দেখুন, শিখ মানুষরা মাত্র 2%। কত বড় বড় স্বাধীনতা সংগ্রামী শিখ। আমাদের ভারতবর্ষের 12 জন প্রধানমন্ত্রীর একজন শিখ। শিখ ক্রিকেটার উঠে এসছে, শিখ কবি, ফিল্ম স্টার, গায়ক। 2% জনসংখ্যা থেকে ভারতবর্ষের আর্মির খুব সিগনিফিকেন্ট একটা শিখ প্রেজেন্স থেকেছে। মাত্র 2% মানে পপুলেশন হওয়া সত্ত্বেও শিখ মানুষদের ভারতবর্ষে কন্ট্রিবিউশন দেখুন। আপনি পার্সি মানুষদের দেখুন, পার্সি পপুলেশন ভারতবর্ষে কত এখন, 60,000 না 62,000। মানে একটা কমিউনিটিও বলা যায় না, মানে এটা জাস্ট একটা পাড়া, একটা ছোট পাড়ার মতো পপুলেশন। সেখান থেকে দেখুন ইন্ডাস্ট্রিয়ালিস্ট উঠে এসছে, সেখান থেকে পুরনো বহু ফিল্ম মেকার পার্সি ছিল। এই যে আজকে ক্রিকেট ভারতবর্ষের এত বড় খেলা, ভারতবর্ষে ক্রিকেট প্রথম খেলা শুরু করেছিল পার্সিরা। বহু ফেমাস পার্সি ক্রিকেটার আছে, আপনি যদি ক্রিকেটের ইতিহাসে যান। যে কোনো সমাজে মাইনরিটিটা কিন্তু একটা বিশাল বড় পার্ট। আপনি আমেরিকাতে চলে যান, সেখানকার
হিন্দুদের দেখুন, সেখানকার হিন্দুরা 1% হয়ে 7% জিডিপিতে কন্ট্রিবিউট করে। ভারত মানে এত কম পার্সেন্টেজ হওয়া সত্ত্বেও আমেরিকার বড় বড় যেসব টেক কোম্পানি তার বেশিরভাগেই ভারতীয় মানুষ বসে আছেন। নাসায় একটা বড় পার্সেন্টেজ ভারতীয় মানুষ। কোনো দেশের যে কোনো সমাজ বা যে কোনো দেশের সংখ্যালঘু কিন্তু সমাজ গঠনের একটা ভীষণ বড় অঙ্গ। বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে সেই অঙ্গটা বাদ চলে যাচ্ছে, এবং যেটা কিন্তু শেষ ভালো হয় না। কোনো দিন এই জিনিসটার শেষ ভালো হয় না। এবং আমি পাশের পাকিস্তানের এখনকার অবস্থা দেখে ভিডিওটা শেষ করব। পাকিস্তানের আজকে অবস্থা দেখুন, সেখানে কিন্তু 100% একটাই পপুলেশন। দেশের অবস্থা দেখতে পাচ্ছেন। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। একদম নতুন চ্যানেল। ধন্যবাদ।